রবীন্দ্রনাথের সান্নিধ্যে বলরাজ সাহানির স্মৃতিতে। গুরুদেবের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় 1937 সালের জানুয়ারিতে। তখন সবেমাত্র আমার বিয়ে হয়েছে। আমার স্ত্রীর খুব ইচ্ছে শান্তিনিকেতনে গিয়ে আমরা মধুচন্দ্র যাপন করি। প্রস্তাবটায় আমারও সায় ছিল। সেখানকার এক ভদ্রলোকের সঙ্গে আমার আগে থাকতেই পরিচয় ছিল। তিনি হলেন গুরুদয়াল মালিক। মিস্টার মালিক অত্যন্ত অমায়িক ও কতকটা খেয়ালি প্রকৃতির। এমনকি আজও তিনি ঠিক তেমনি আছেন। তাঁর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎকারের কথা আমার চিরকাল মনে থাকবে। সে সময় আমি পড়াশোনার পালা চুকিয়ে বাবার কারবারে এসে যোগ দিয়েছি। আমদানি রপ্তানির ব্যবসা সম্বন্ধে আমার বিন্দুমাত্র ধারণা না থাকায় আমি নিতান্ত বিমূঢ় ও বিপন্ন বোধ করতাম। ব্যাপারটা আমার বন্ধুদের অজানা ছিল না। তারা সবাই আমাকে সহানুভূতি জানাতো। রাওয়ালপিন্ডি ক্যান্টনমেন্টের সবথেকে বড় যে বইয়ের দোকান, আমার অন্যতম বন্ধু ছিল তার স্বত্বাধিকারী। সারাদিনের কাজকর্মের পালা চুকিয়েই আমি সেই বইয়ের দোকানে গিয়ে আশ্রয় নিতাম। ওটা ছিল আমার কাছে স্বর্গবিশেষ, কারণ ইংরেজি সাহিত্যের প্রতি ছিল আমার প্রবল ভালোবাসা। একদিন বিকালে আমি আর আমার বাবা যে যার টেবিলে বসে কাজ করছি, হঠাৎ আপিসের দরজা দু ফাঁক হয়ে গেল। দীর্ঘ জাফরানি আলখাল্লা আর টুপি মাথায় এক দীর্ঘ শ্বশ্রুবহুল ব্যক্তি ঘরে এসে প্রবেশ করলেন। ভদ্রলোক চিৎকার করতে করতে সোজা আমার বাবার টেবিলে গিয়ে হাজির। তারপর আমাকে নির্দেশ করেই বললেন, হ্যাঁ মশাই, এই পাখিটিকে কেন খাঁচায় বন্ধ করে রেখেছেন? ওকে মুক্তি দিন, ওকে বোঝার চেষ্টা করুন। ও এ কাজের জন্য সৃষ্টি হয়নি। ওকে উড়তে দিন, গান গাইতে দিন। আমার বাবা তো একেবারে স্তম্ভিত। আমিও কম বিস্মিত হইনি, তবে আমার বিস্ময়ের পরিমাণ কিছুটা কম, কারণ দেখলাম আমার পুস্তক বিক্রেতা বন্ধুটি ভদ্রলোকটির পিছন পিছন এসে প্রবেশ করেছে এবং দরজার কাছে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। জাফরানি আলখাল্লা পরা ভদ্রলোকটি হলেন মালিকজি। আমার বন্ধুটি বলল, মালিকজি হলেন শান্তিনিকেতনের একজন শিক্ষক এবং রবীন্দ্রনাথের বন্ধু ও শিষ্য। এতে আমার বাবার মেজাজ কিঞ্চিত শান্ত হলো। মালিকজি আমাদের কাছে ঘণ্টাখানেক রইলেন এবং গূঢ় তত্ত্বমূলক গান শুনিয়ে আনন্দ দান করলেন। তারপর মাড়ি রওনা হয়ে গেলেন। এরপর আমার পক্ষে খাঁচার আবদ্ধ থাকা দুষ্কর হয়ে উঠল। তার কথাগুলি আমাকে প্রবলভাবে প্রভাবিত করেছিল। যেন অন্য কোনো এক জগৎ থেকে আমার ডাক এসেছে, এমন এক জগৎ যা আমার হৃদয়ের খুব নিকটবর্তী। ভেঙে বেরিয়ে আসার মতো মানসিক শক্তি আমার ছিল না বটে, কিন্তু আমি দিবারাত্র পালাবার পথের সন্ধান করতাম। এর অল্প কিছুকাল বাদেই আমি রবীন্দ্রনাথের ডাকঘর পড়বার সুযোগ পেলাম। আমার মনে হলো ডাকঘরের ঠাকুরদার চরিত্রটি গুরুদয়াল মালিক ছাড়া আর কেউ নয়। রবীন্দ্রনাথ ঠাকুরদার চরিত্রটিকে মালিকজির মতো করে গড়ে তুলেছেন, নয়তো মালিকজি নিজেকে ঠাকুরদার মতো করে ঢেলে সেজেছেন। কোনটা ঠিক তা যাচাই করার সুযোগ আমার কোনোদিনই হয়নি। মালিকজির সঙ্গে পরিচয় ঘটার পর রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম সম্বন্ধে আমার কৌতূহল গভীর হয়ে উঠল। আমার বন্ধুর দোকানে যতগুলি ইংরেজি অনুবাদ পেলাম সবগুলি পড়ে ফেললাম। তবে সত্যি কথা বলতে কি, সেগুলি আমার মনে বিশেষ ছাপ রাখল না। এমনকি আজও আমার ধারণা গুরুদেবের গীতাঞ্জলি ও অন্যান্য কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদ পাঠককে ভয়ঙ্করভাবে বিপথচালিত করে। বর্তমানে আমি বাংলা শিখেছি এবং ওই বইগুলি মূল ভাষায় অধ্যয়ন করেছি বলে গভীর আত্মপ্রত্যয়ের সঙ্গে বলতে পারি যে ওই অনুবাদগুলি পাঠকের মনে রবীন্দ্রনাথের প্রতিভার সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরে। কারণ অনুবাদগুলি অন্তমিল ও ছন্দ দুটো থেকেই বঞ্চিত। তাদের অবস্থা ঠিক লোম ছাঁটা ভেড়ার মতো। রবীন্দ্রনাথের কবিতার মাত্রা ও শব্দচয়ন তীব্রভাবে ইন্দ্রিয়গম্য এবং ইহজাগতিক।
ওস্তাদ সঙ্গীতজ্ঞ হওয়ার দরুন তাঁর শব্দাবলী বাংলাদেশের আত্মার রসে অভিষিক্ত। আমাদের সুদীর্ঘ ইতিহাসে যদি কোনো কবি কখনো আলোকপ্রাপ্তি, প্রগতি ও অনাধ্যাত্মিকতার পক্ষে দাঁড়িয়ে থাকেন, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু ইংরেজি অনুবাদে তাঁর শব্দগুলি মুদ্রিত অক্ষরে ফুটে ওঠে মাত্র, এবং কানে গিয়ে তাঁর উক্তিগুলি এমন গোলমেলে ঠেকে যেন মনে হয় আমরা ডেলফির দৈববাণী শুনছি। কিছুদিন আগে রেডিওয়ে ইউরোপীয় সঙ্গীতজ্ঞদের তৈরি সুরে গীতাঞ্জলির কিছু গান শুনছিলাম। গানগুলি আমার কাছে যন্ত্রণাদায়ক ঠেকছিল। সেই সুরকাররা বোধহয় জানেন না যে রবীন্দ্রনাথ নিজেই এই গানগুলির সুর দিয়েছেন, তার কথাগুলিকে সেই অবিস্মরণীয় সুরলহরী থেকে বিচ্ছিন্ন করার অধিকার কারো নেই। কিন্তু গোড়ার দিকে আমি এসব বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিলাম। তাছাড়া শেলি, কিটস, ওয়ার্ডসওয়ার্থ, বায়রন প্রমুখের কবিতা আমার মনকে এমনভাবে আচ্ছন্ন করেছিল যে তাদের তুলনায় রবীন্দ্রনাথকে কবির চেয়ে আধ্যাত্মিক দার্শনিক বলেই বেশি মনে হতো। আর তাছাড়া ইঙ্গভাবাপন্ন কলেজি শিক্ষা আমার মনে একটা দাসসুলভ মনোভাবও সঞ্চারিত করেছিল। যা কিছু ভারতীয় তাকেই আমি ছোট নজরে দেখলাম, যা কিছু পশ্চিমী উঁচু নজরে। সুতরাং শান্তিনিকেতনে মধুচন্দ্র যাপন করতে গিয়ে আমার মনে কোনো বড় রকমের প্রত্যাশা ছিল না। আমরা গিয়ে গেস্ট হাউসে উঠলাম। মালিকজি আমাদের যথারীতি আশ্রমের চারিদিকে ঘুরিয়ে আনলেন। শেষ দিনে আমরা গুরুদেবের সঙ্গে প্রথাসিদ্ধ সাক্ষাৎকারের সুযোগ পেলাম। সে সময় তিনি ঠিক কোন কুটিরে বাস করছিলেন আমার মনে নেই। একটা সরু গলিপথ বেয়ে আমরা তার ঘরে গিয়ে প্রবেশ করলাম। তিনি তার টেবিলে বসেছিলেন। সেই অনিন্দ অনাড়ম্বর পরিবেশে তাকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল। গুরুদয়ালজি আড়ালে একটা টুলে গিয়ে বসলেন। আমি আর আমার স্ত্রী বসলাম চেয়ারে, একেবারে গুরুদেবের মুখোমুখি। তারপর তোমরা তো এখানে কয়েকটা দিন কাটালে, শান্তিনিকেতন কেমন লাগলো বলো? রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন। তেমন একটা কিছু নয়, আমি নাটকীয় ভঙ্গিতে বললাম। বলা বাহুল্য, তাঁর ব্যক্তিত্বের দ্বারা অভিভূত হব না, বরং আমার ব্যক্তিত্বের দ্বারা তাকে অভিভূত করব, এই ছিল আমার ইচ্ছা। মানুষ তার যৌবনে কি মূঢ়ই না হয়। রবীন্দ্রনাথ স্পষ্টত বিচলিত বোধ করলেন। তার চোখে বেদনার ছায়া ঘনাতে দেখলাম। তবু তিনি ধৈর্য ধারণ করলেন। কেন, বিরূপ হবার মতো কি ঘটল? তিনি জিজ্ঞাসা করলেন। দেখুন, আমি ভেবেছিলাম শান্তিনিকেতন হবে লেখক শিল্পীদের আশ্রয়স্থল। আমাদের দেশে তাদের অন্তজ অবস্থার কথা তো কারো অজানা নয়। খাঁচাবদ্ধ পাখির মতো তারা সব দিক থেকে বন্দী। কিন্তু এখানে এসে দেখলাম এটা তো আর 5টা স্কুলের মতোই। গুরুদেব কিছুকাল নীরব থেকে বললেন, দেখো, আমাদের দেশের লোকেরা খুব চটপট একটা সিদ্ধান্তে পৌঁছে যায়। এটা আমাদের একটা মহৎ দোষ। হাজার হোক তোমরা এখানে মাত্র 4-5 দিন হলো এসেছো। এখানে খুব বড় ঘরবাড়ি বা এমন কিছু নেই যা দেখে এক নজরে অভিভূত হবে। আমরা এখানে কি করছি তা জানতে বুঝতে হলে তোমাদের এখানে কয়েক মাস কাটানো উচিত। তবেই তোমরা এখানকার পরিবেশ বুঝতে পারবে। তাকে আবার আঘাত দেবার ইচ্ছা সংবরণ করে বললাম, হয়তো আপনার কথাই ঠিক। আমাদের সাক্ষাৎকার এইখানেই শেষ হলো। বৃদ্ধকে আঘাত করেছি বলে মনে প্রবল একটা অপরাধবোধ নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। তিনি ধৈর্য না হারানোয় ধিক্কারটা মনে দ্বিগুণ হয়ে বাজল। বাড়িতে ফিরেই তাকে ক্ষমা চেয়ে একটা চিঠি দিলাম। তার উত্তরে এক বিনীত সহানুভূতিপূর্ণ চিঠি এলো তাঁর একান্ত সচিব শ্রীযুক্ত অনিল চন্দ্রের কাছ থেকে। গুরুদেবের সঙ্গে সাক্ষাৎকার ঘটার পর 1 বছরও কাটেনি। আমি তখন কলকাতার পথে পথে বুভুক্ষু সাংবাদিকের জীবনযাপন করছি। আমি আমার স্ত্রী তখন বাস করি একটা ঘুপচি ঘরে। আমাদের আসবাবপত্র বলতে একটিমাত্র তোরঙ্গ, তাতে আমাদের যথাসর্বস্ব থাকে। আমার বন্ধু
বিখ্যাত হিন্দি সাহিত্যিক S.H. বাদশায়ন সে সময় বিশাল ভারতের সম্পাদক। তিনি আমাকে কিছু লেখালেখির কাজ সংগ্রহ করে দিতেন, কিছুটা তাঁর কাগজের, কিছুটা হিন্দি সাপ্তাহিক সচিত্র ভারতের। সপ্তাহান্তে আমার আয় কখনোই 5 টাকার বেশি হতো না। তবু আমার স্ত্রী এবং আমি ছিলাম বয়সে অত্যন্ত তরুণ এবং বেপরোয়া প্রকৃতির, সুতরাং সহজে বিচলিত হতাম না। অবশ্য নিশ্চিন্ত বোধ করারও বিশেষ কারণ ছিল না। আমি বাবার ব্যবসায় আর কোনো দিন ফিরে যাব না এ কথা জানতে পেরে বাবা আমাদের কয়েক হাজার টাকা দিয়েছিলেন। সেই টাকা আমরা বেহিসেবের মতো লাহোরে থাকতেই উড়িয়ে দিয়েছিলাম। যখন দেখলাম পরাজয় আমাদের শিয়রে এসে উপস্থিত, আমরা পালিয়ে এলাম কলকাতায়। চাকরটাকে পর্যন্ত জানিয়ে এলাম না কোথায় যাচ্ছি। সে বেচারা কয়েক মাস আমাদের ফ্ল্যাট বাড়ি আর আসবাবপত্র পাহারা দিয়েছিল। শেষকালে আমার বাবা এসে তাকে রেহাই দেন, সমস্ত মালপত্র বাড়িতে নিয়ে যান। অবশেষে কোনো এক সূত্রে আমার বাড়ির তিক্ত বিরক্ত লোকজনেরা আমাদের ঠিকানা টের পায়। এক সকালে বাবার একটা রিপ্লাই পেইড টেলিগ্রাম এসে হাজির। মঙ্গলবার পিন্ডি এসে পৌঁছবে, নইলে শুক্রবার আমি নিজেই কলকাতায় পৌঁছচ্ছি। ভালোবাসা নাও, হরবংশলাল। এরই সঙ্গে বাবা আমাদের পথ খরচ বাবদ 100টা টাকা পাঠালেন। এখন কি করি? ব্যর্থকাম হয়ে বাড়ি ফিরে যাওয়া অসহ্য। আবার যে অবস্থায় আমরা বাস করছি সেটাও কম দুঃসহ নয়। আমাদের স্বাস্থ্য দিন দিনই খারাপের দিকে যাচ্ছে। অন্যদিকে আমাদের সুহৃদ বাদশায়নের পক্ষেও আমরা বোঝা হয়ে দাঁড়িয়েছি। তিনিও আমাদের বাড়ি ফিরে যেতে এবং সমস্ত ব্যাপারটা আবার নতুন করে ভেবে দেখতে উপদেশ দিলেন। আমি আর বাদশায়ন বিষণ্ণ মনে টেলিগ্রাফ অফিস পর্যন্ত গেলাম। আর সেখানে পৌঁছে বাবার কাছে তার করবার আগেই আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমরা বাড়ি যাচ্ছি একথা না লিখে বাবাকে নিম্নোক্ত মর্মে টেলিগ্রাম করলাম: শান্তিনিকেতনে চাকরি পেয়েছি, পুজোর বন্ধে বাড়ি যাব। আমি কি করলাম তা বাদশায়নকে পর্যন্ত জানালাম না। বিকেলে সে বেচারি যখন জানলে যে আমরা রাওয়ালপিন্ডি না গিয়ে বোলপুর যাচ্ছি, সে সম্পূর্ণ হাল ছেড়ে দিল। শান্তিনিকেতনে পৌঁছলাম শেষ সন্ধ্যায়। মালিকজির কাছে গিয়ে সব খুলে বললাম। আবার সেই গেস্ট হাউসে গিয়ে উঠলাম। তারপর মালিকজি বেচারি কেন যে বাবার অফিসে ঢুকে পাখিটিকে মুক্তি দিন বলেছিলেন, এই ভেবে খুব সম্ভবত মনে মনে আফসোস করলেন। যাই হোক, তিনি পরদিনই আমাদের কৃষ্ণ কৃপালনির কাছে নিয়ে গেলেন। কৃষ্ণ আর তাঁর স্ত্রী নন্দিতা, গুরুদেবের নাতনি, আমাদের সাদর অভ্যর্থনা জানালেন। চা পান করতে করতে কৃষ্ণজি বললেন, শান্তিনিকেতন অত্যন্ত দরিদ্র প্রতিষ্ঠান। তার পক্ষে আমাদের ঠাঁই দেওয়া ভয়ানক কঠিন, প্রায় অসম্ভবই বলা চলে। কিন্তু হলে কি হবে, বিধি সুপ্রসন্ন। আমরা আলাপরত এমন সময় গুরুদেবের মোটরগাড়ি বারান্দায় এসে হাজির। বৃদ্ধের হঠাৎ ইচ্ছা হয়েছে কৃষ্ণ আর নন্দিতার সঙ্গে দেখা করে যান। এটা একেবারে অপ্রত্যাশিত বটে, কিন্তু অনেক শুভ ব্যাপারই তো এমন আকস্মিকভাবেই ঘটে যায়। গুরুদেব ঠিক আমাদের মুখোমুখি একটা বেতের চেয়ারে আসন গ্রহণ করলেন। সেই পুরনো সাক্ষাৎকারের কথা মনে পড়ে গেল। তিনি তার চশমার ভেতর দিয়ে গভীরভাবে দৃষ্টিক্ষেপণ করে বললেন, তোমাদের দুজনকে আগে দেখেছি বলে মনে হচ্ছে। মনে হলো এইখানেই সমস্ত কিছুর সমাপ্তি ঘটবে। কিন্তু আমি সাহস সঞ্চয় করে বললাম, আপনি বলেছিলেন শান্তিনিকেতনে কয়েক মাস থাকলে আমরা এখানকার পরিবেশ বুঝতে পারব, সুতরাং আমরা এসে পড়েছি। তারপর আমার কাহিনী তাকে খুলে বললাম আমাকে এখনই কাজে বহাল করার প্রয়োজন নেই। বাবা আমাকে 100 টাকা দিয়ে পাঠিয়েছেন, আমি আর আমার স্ত্রী তাই দিয়ে অবলীলায় 3 মাস চালিয়ে নেব। আমরা কেবল এইটুকুই চাই, আমাদের বিমুখ করবেন না। 3 মাস বাদে যদি প্রমাণিত হয় যে আমরা কোনো না কোনোভাবে এই প্রতিষ্ঠানের কাজে আসছি, তখন যেন আমাদের কাজে বহাল করা হয়। তা নইলে আমরা নিজেরাই স্বেচ্ছায় চলে যাব। সে সময় যে জিনিসটার আমাদের বিশেষ প্রয়োজন ছিল তা হলো মাথা গোঁজার ঠাঁই।
গুরুদেব আমার বক্তব্য শোনার পর খানিকক্ষণ নীরব রইলেন। প্রবল উৎকণ্ঠায় কয়েকটি মুহূর্ত কাটল। তারপরই তিনি অট্টহাস্যে ফেটে পড়লেন, যেন জবর রকমের তামাশা করেছে কেউ। বললেন, 100 টাকার মালিক তোমরা? তোমরা তো দেখছি আমার চেয়েও বড় লোক। যাই হোক, ভয় নেই, সে টাকায় তোমাদের হাত দিতে হবে না, তোমাদের বিমুখ করব না। এখনই তুমি চাকরিতে বহাল হলে। এই জাতীয় মহানুভবতার জন্য গুরুদেবকে তাঁর সহকর্মীদের প্রবল সমালোচনার সম্মুখীন হতে হতো। তিনি কাউকেই বিমুখ করতে পারতেন না। ফলে দরিদ্র প্রতিষ্ঠানটিকে নতুন নতুন বোঝার ভারে বেসামাল হতে হতো। তবু গুরুদেব 78 বছর বয়সে গানের জলসার দল নিয়ে ঘুরে বেড়িয়ে অর্থ সংগ্রহ করাও শ্রেয় বলে মনে করতেন মানব সম্পর্ককে কাব্যহীন করার চাইতে। প্রায়ই তাঁর মহানুভবতা অপব্যবহৃত হতো, ক্ষুদ্র স্বার্থে নিয়োজিত হতো। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্ববিশ্রুত ব্যক্তির সান্নিধ্যে ঠাঁই পাওয়াটা কেবল পারমার্থিক নয়, নিতান্ত আর্থিক আনন্দেরও উৎস ছিল। বেশ কিছু লোক ব্যবসায়িক স্বার্থে তা কাজেও লাগিয়েছে, এমনকি আমার নিজের ক্ষেত্রে। যদিও আমার ধারণা আমি কোনোদিন কেরিয়ার গঠনে প্রবৃত্ত হইনি, কারণ ওই শব্দটিকে আমি বরাবর তীব্র ঘৃণা করে এসেছি। আমি শান্তিনিকেতনের সঙ্গে সম্বন্ধ স্থাপিত করার পর থেকে তাঁর খ্যাতির আলোকছটায় অবগাহন করেছি। পুজোর অবকাশে যখন বাড়ি গেলাম, রাওয়ালপিন্ডিতে আমাকে বিরাট সংবর্ধনা জানানো হলো। জাদুর গুণে সমস্ত কিছু যেন পাল্টে গেছে। আমি যেন রূপকথার চরিত্র। সবার ধারণা চূড়ান্ত ব্যর্থতা থেকে আমি চরম সাফল্যের শিখরে আরোহণ করেছি। গুরুজনরা কেউ আমাকে উপদেশ দিতে বা সমালোচনা করতে উদ্যত হলেন না। আমার বাবা সগর্বে সবার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিতে লাগলেন। তরুণতররা আমার প্রতি মহৎ বুদ্ধিজীবীর যোগ্য সম্মান দেখাতে কার্পণ্য করল না। বক্তৃতা দিতে, সভায় পৌরোহিত্য করতে ডাক এলো আমার। 2 বছরের কিছু বেশিকাল আমি শান্তিনিকেতনে ছিলাম। আর সত্যি কথা বলতে কি, সময়টা আমার অপব্যয়িত হয়েছিল। তার জন্যে আমার ক্ষোভের অন্ত নেই। আশ্রমে যোগদান করে সর্বপ্রথমেই আমার যে কাজটা করা উচিত ছিল তা হলো তার ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়া। গুরুদেবের জীবন, তার পরিবেশ, তার শিক্ষা দীক্ষা এবং শান্তিনিকেতন গড়ে তোলার পিছনে তার উদ্দেশ্য সব কিছু আমার অনুধাবন করা উচিত ছিল। আমি অনেক সময় অবাক হয়ে ভেবেছি আমি সে কাজগুলি করিনি কেন। সামান্য কৌতূহলই আমাকে সে কাজে প্রবৃত্ত হতে সাহায্য করত। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যখন আমার প্রথম সাক্ষাৎ ঘটে, তখন আমি শান্তিনিকেতনকে আর 10টা শিক্ষালয়ের চেয়ে বেশি মূল্য দিতে চাইনি। এখন শান্তিনিকেতনে বসবাস করতে এসে নিজেকে নিছক স্কুল মাস্টার হিসেবেই দেখলাম। দৈনন্দিন কর্তব্যকর্মের বাইরে দৃষ্টি বিস্ফারিত করলাম না। দোষটা আমার লালন পালন ও শিক্ষা দীক্ষার মধ্যে নিহিত। আমার মতো যেসব তরুণরা বুর্জোয়া সমাজে লালিত পালিত হয়, তারা প্রায়ই পরস্পরের কাছে এমন ভান করে যেন তারা ধন সম্পদ বা কেরিয়ার কোনো কিছুর জন্যই লালায়িত নয়। বৃহত্তর মূল্যের নামে তারা শপথ গ্রহণ করে। চারপাশের ফিলিস্টাইন পরিবেশের প্রতি তার বিক্ষোভ অত্যন্ত অকৃত্রিম ও আন্তরিক। কিন্তু এই বিক্ষোভ সত্ত্বেও ধনসম্পদ ও কেরিয়ার গঠনের প্রতি তাদের শক্তি নিয়োজিত হয়। আর এই উদ্দেশ্যগুলি চরিতার্থ হলেই তারা কেরিয়ারের নির্দেশ মেনে চলতে এবং সামাজিক মর্যাদা বজায় রাখতে বদ্ধপরিকর হয়। হয়তো বৃহত্তর মূল্য ও মহৎ আদর্শের স্বপ্ন তখনও তাদের চোখে ভাসে, কিন্তু তাদের বাবাদের মতো যাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে তারা পশ্চাদপদ হয়নি, তারা প্রায়ই নিষ্ক্রিয় হয়ে যায়। 1 বছর কাল অনিশ্চিত জীবনযাপন করার পর শান্তিনিকেতনে এই চাকরি পেয়ে আমি হাতে চাঁদ পেয়েছিলাম। আমার সামাজিক মর্যাদা, আমার আত্মপ্রত্যয় সব কিছু রক্ষা পেয়ে গিয়েছিল। আমি এত আত্মহারা হয়ে গিয়েছিলাম যে এই চাকরি পাওয়ার মধ্যে যে প্রতিশ্রুতিগুলি নিহিত ছিল, গুরুদেব স্কুল মাস্টারির সীমানা ছাড়িয়েও যে আমার কাছে বেশি কিছু প্রত্যাশা করতে পারেন
তা আমি বিস্মৃত হয়েছিলাম। বরং কি করে আমি এখানে অন্যান্যদের মতো নিয়মিত কর্মী হয়ে থাকতে পারবো, এটাই হয়ে দাঁড়িয়েছিল আমার প্রধান আগ্রহের বিষয়। আমার শিক্ষা দীক্ষাও আরেক অন্তরায় সৃষ্টি করল। ইংরেজি সাহিত্যে আমি MA ডিগ্রি নিয়েছিলাম। ডিগ্রিটা বৃহৎ ব্যাপার সন্দেহ নেই, এবং এটাকে আমার জীবনের মহৎ সম্পদ বলে জ্ঞান করেছিলাম। কিন্তু এর একটা অন্ধকার দিকও ছিল। এই শিক্ষা যে আমাকে কেবল ভারতীয় ভাষা ও সাহিত্য সম্বন্ধে অজ্ঞ রেখেছিল তাই নয়, আমার মনে জীবন সম্বন্ধেও একটা অলস মনোভাব সঞ্চারিত করেছিল। শিল্প বিজ্ঞানের বিরোধী এই দীক্ষা আমি পেয়েছিলাম। শিল্পের সঙ্গে অপার্থিব ব্যাপারের কারবার, পার্থিব যা কিছু সবই বিজ্ঞানের এলাকাভুক্ত। অতএব বিজ্ঞান নিকৃষ্ট। কোনো কিছুকে বাহ্য শক্তি প্রয়োগ করে বা গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার মারফত জানা হলো বৈজ্ঞানিক পদ্ধতি। শিল্পী তার জ্ঞানের প্রসার ঘটাবে কেবল সহজ জ্ঞান ও আত্মোপলব্ধির মাধ্যমে। আবেগের দ্বারা সে নিজের সমৃদ্ধি ঘটাবে। সে আবেগকে সে প্রতিহত করবে না, সক্রিয়ভাবে বিশ্লেষণও করবে না। সে নিষ্ক্রিয়ভাবে সমস্ত কিছু নিরীক্ষণ করবে। সে জীবনকে অনুভব করবে মাত্র, তাকে জানার জন্য সচেষ্ট হবে না। সে কারণে শান্তিনিকেতনকে জানার চেষ্টা না করে আমি কেবল তাকে অনুভব করেই সন্তুষ্ট ছিলাম। তার আবহাওয়ায় আমি আনুকূল্য আর সৌহার্দ্যের স্পর্শ পেয়েছিলাম। রবীন্দ্রনাথের সুমধুর সঙ্গীতের সুরে ভরপুর তার বাতাস, নাচের আসরও আমাকে কম মুগ্ধ করত না। সে সময় আমার হিন্দি ছোট গল্প লেখার শখ ছিল। হিন্দি সাহিত্য জগতে আমার নামও যে একটু আধটু হয়নি তা নয়, আমি আগের চেয়েও আরও বেশি করে লিখতে শুরু করলাম, এবং প্রায়ই হিন্দি নাটকের বিদেশি নাটকের সরাসরি তর্জমা বা ছায়ানুসরণ অনুষ্ঠান করতে উদ্যোগী হলাম। জীবনের সৃজনশীল কর্মপ্রবাহ হিসাবে এইগুলি আমার কাছে যথেষ্ট মনে হলো। কিন্তু আমি যদি আরেকটু উদ্যোগী হতাম, আরেকটু বিজ্ঞাননিষ্ঠ হতাম, সুযোগের অনেক বেশি সদ্ব্যবহার করতে পারতাম। দেখতে পেতাম রবীন্দ্রনাথ ইংরেজি ও ইউরোপীয় সাহিত্য সম্বন্ধে কম জ্ঞানের অধিকারী নন, আমার চেয়েও অনেক বেশি জানেন তিনি। আরও দেখতে পেতাম যে সমসাময়িক হিন্দি সাহিত্যের জলাশয়ে যারা আবদ্ধ হয়ে আছেন, তাদের তুলনায় রবীন্দ্রনাথের সাহিত্যিক মান অনেক অনেক উঁচুতে। দেখতে পেতাম আমি যেখানে আমার মাতৃভাষাকে অবজ্ঞা করছি, রবীন্দ্রনাথ সেখানে তাকে সযত্নে লালন করেছেন। তাহলে আমার কর্মধারার স্বরূপ আমার কাছে ধরা পড়ত। বুঝতে পারতাম কত দুর্বল সে কর্মপ্রচেষ্টা। তাহলে আমি বাংলা ভাষা এবং রবীন্দ্র সাহিত্য অধ্যয়নে তৎপর হতাম। ফলে আমার কিছু কিছু মৌলিক বিভ্রান্তি ও ভুল ধারণাও দূর হতো। গুরুদেব অত্যন্ত বৃদ্ধ হয়ে পড়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও শান্তিনিকেতনের যৌথ জীবন থেকে কোনোদিনই নিজেকে দূরে সরিয়ে রাখেননি। তার সঙ্গে আমার প্রায়ই দেখা হতো, আর প্রায়ই তিনি প্রশ্ন করতেন, তুমি বাংলা শিখছো তো? আমি উত্তর দিতাম, হ্যাঁ শিখছি, কিন্তু নিতান্ত মিথ্যা কথা বলতাম। আমি বাংলা শিখতে বিশেষ সচেষ্ট ছিলাম না। সত্যি কথা বলতে কি, তার একই প্রশ্নের পুনরুক্তিতে আমি মনে মনে বিরক্তই হতাম। ভাবতাম এটা রবীন্দ্রনাথের প্রাদেশিকতার অভিব্যক্তি। এই ভদ্রলোক একদিকে বিশ্বভারতীর আদর্শের প্রচার করেন, বলেন শান্তিনিকেতন কেবল ভারতীয় সংস্কৃতির নয়, সারা বিশ্বের সংস্কৃতির পীঠস্থান, অথচ অন্যদিকে তার প্রাদেশিক ভাষা আমার ওপর চাপাতে দ্বিধামাত্র করেন না। কি ভণ্ড! একদিন আমি তাকে আমাদের বার্ষিক হিন্দি সম্মেলনে আমন্ত্রণ জানাতে গেলাম। গুরুদেব আমাকে বসতে বলে গল্প আরম্ভ করলেন। বললেন, আচ্ছা, তুমি তো এখানে কয়েক মাস থাকতে চেয়েছিলে, তা 1 বছরেরও বেশি তুমি এখানে আছো, এবার তুমি চলে গেলেই পারো। তার কথা শুনে আমি স্তম্ভিত হলাম। শিক্ষক হিসাবে আমার কাজ অত্যন্ত সন্তোষজনক। আমার সহকর্মীরা সবাই আমার কাজের প্রশংসা করেন। ছাত্রদের কাছেও আমি জনপ্রিয়। গুরুদেব আমাকে বিদায় দিতে চান কেন? আমি বললাম, আমি কিন্তু বেশ সুখেই আছি, চলে যাবার ইচ্ছে আমার আদৌ নেই। এটা কিন্তু তোমার স্থায়ী বসবাসের জায়গা নয়, এতদিনে আশা করি বুঝতে পেরেছ।
যে আমরা এখানে কি করছি। এবার তোমার নিজের প্রদেশে ফিরে যাওয়া উচিত এবং সেখানে গিয়ে অনুরূপ সৃজনশীল আন্দোলনের প্রসার ঘটানো উচিত। আমার এখানকার জীবন যথেষ্ট সৃজনশীল, তার পরিবর্তন ঘটাবার কোনো কারণ দেখছি না। আমি বেশ সুখে আছি, আমার স্ত্রীও। গুরুদেব জিজ্ঞাসা করলেন, শিক্ষকতা করা ছাড়া তুমি আর কি করো? আমি হিন্দিতে ছোট গল্প লিখি, সেগুলি খ্যাতনামা হিন্দি সাময়িকপত্রে ছেপে বেরোয়। এখানে এসে আমি অনেক লিখেছি এবং বাস্তবিকই সুনামও অর্জন করেছি। কিন্তু তোমার ভাষা তো হিন্দি নয়, তুমি পাঞ্জাবি। তুমি পাঞ্জাবি ভাষায় লেখো না কেন? হায়, আমি আবার তাকে সংকীর্ণমনা সাম্প্রদায়িক বলে ভুল করলাম। আমি তখনও জানতাম না যে শিল্পী সর্বাগ্রে জাতীয়তাবাদী হলে তবেই প্রকৃত আন্তর্জাতিকতাবাদী হতে পারেন। কিন্তু হিন্দি তো রাষ্ট্রভাষা, জাতীয় ভাষা। আমি সারা দেশের জন্য লিখতে পারি, প্রাদেশিক ভাষায় লিখতে যাব কেন? আমি বাংলা ভাষায় লিখি, সেটাও তো প্রাদেশিক ভাষা। কিন্তু আমি যা লিখি তা কেবল ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর লোক পড়ে। তিনি বললেন। আমি উত্তরে বললাম, আমি আপনার মতো বড় লেখক নই, আমি নিতান্ত ছোট গল্পের লেখক। প্রশ্নটা ছোট বা বড়র নয়। একজন লেখক তার নিজের দেশের সঙ্গে, নিজের দেশবাসীর সঙ্গে, নিজের মাতৃভাষার সঙ্গে অঙ্গাঙ্গী যুক্ত। একমাত্র সেখানেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে। সম্ভবত আপনি আমার প্রদেশের অবস্থা সম্বন্ধে অবহিত নন। পাঞ্জাবে হয় আমরা হিন্দিতে লিখি, নয় উর্দুতে। পাঞ্জাবিতে কেউ কিছু রচনা করে না, সে ভাষা অত্যন্ত দরিদ্র ভাষা। আসলে ওটা একটা ভাষাই নয়, হিন্দির অপভ্রংশ, আঞ্চলিক ভাষা। আমি তোমার সঙ্গে একমত নই। পাঞ্জাবি সাহিত্য আমাদের সাহিত্যের মতোই প্রাচীন। যে ভাষা গুরু নানকের মতো কবির জন্ম দেয়, সে ভাষাকে তুমি দরিদ্র ভাষা বলতে চাও? তারপরই তিনি গুরু নানকের নিম্নোক্ত কবিতাটি আবৃত্তি করে শোনালেন। আজ অবশ্য এই কবিতাটি আমার কণ্ঠস্বর, কিন্তু সে সময় আমি কবিতাটির অস্তিত্বের কথাও জানতাম না। गगन में थाल रवि चंद दीपक, बने तारका मंडल जनक मोती, धूप मलयानल पवन बीरो, बने सकल बनराय फुलंत ज्योति। গুরুদেব বললেন, তোমাকে একটা কথা বলি। আমি গুরু নানকের কিছু কবিতা বাংলায় তর্জমা করার চেষ্টা করছি, তবে আমার সন্দেহ আছে অনুবাদে আমি তাদের প্রতি সুবিচার করতে পারবো কিনা। ওগুলি তো সবই শিখদের ধর্মশাস্ত্র, আমি বললাম। আমি কিন্তু লৌকিক সাহিত্যের কথা বলছি। পাঞ্জাবের লৌকিক সাহিত্য বলতে কিছু নেই, আর তার কারণই হলো পাঞ্জাবি ভাষার দারিদ্র্য। গুরুদেব উত্তর দিলেন, 100 বছর আগে ইঙ্গভাবাপন্ন বাঙালি বুদ্ধিজীবীরাও ঠিক এই কথাই বলতো। কিন্তু নিজের মাতৃভাষাকে সমৃদ্ধ করা খুব কঠিন কাজ নয়। বঙ্কিমবাবু 20,000 নতুন শব্দ বাংলা ভাষায় যোগ করেছেন। আমি নিজে বাংলা সাহিত্যকে দিয়েছি 80,000 নতুন শব্দ। বাংলা ভাষাকে আমি গড়ে তুলেছি। গুরুদেব সগর্বে যোগ করলেন, আর ভাব প্রকাশ ক্ষমতার দিক থেকে দেখলে বাংলা ভাষা আজ আর পৃথিবীর কোনো ভাষার চেয়ে ছোট নয়। আমি চুপ করে রইলাম, যদিও কথাটা মানতে পারলাম না। বেশিরভাগ পাঞ্জাবি বুদ্ধিজীবীরাই যে হিন্দিতে উর্দুতে লেখেন এ কথা আমি জানতাম। পাঞ্জাবি বলতে বুঝি গুরুমুখী। এই মুদ্রাক্ষর কেবল শিখেরাই ব্যবহার করে ধর্মের খাতিরে। আমি সে অক্ষর না জানতাম লিখতে না পড়তে। ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে লিপ্ত, তার প্রয়োজন জাতীয় ভাষার। ভারতীয় জাতীয় মহাসভা তার প্রসারকল্পে সর্বশক্তি নিয়োগ করছে। সুতরাং আমি তর্ক বাড়াতে চাইলাম না। আমার আগমনের উদ্দেশ্য গুরুদেবকে স্মরণ করিয়ে দিলাম। তিনি আমার নিমন্ত্রণ গ্রহণ করতেই আমি বিদায় নিতে সম্মত হলাম। কিন্তু চৌকাঠ ডিঙোতে না ডিঙোতে গুরুদেব আমাকে পিছু ডাকলেন। ডেকে এই মর্মভেদী কথাগুলি শোনালেন, যা কয়েক বছর আমার মনের মধ্যে প্রবল জ্বালার সৃষ্টি করেছিল। তারপর হঠাৎ একদিন আবিষ্কার করলাম তিনি যা বলেছেন তা চরম সত্য। তিনি বললেন, একজন গণিকা পৃথিবীর সেরা সম্পদের অধিকারিণী হতে পারে, কিন্তু তবু
সে সম্ভ্রমহীন। তুমি সারা জীবন ধার করা ভাষায় লিখে যেতে পারো, কিন্তু না তোমার দেশের লোক, না তুমি যাদের ভাষা ধার করেছ তারা কেউই তোমাকে আপনজন বলে মনে করবে না। অপরের আত্মীয়তা অর্জন করার আগে তোমাকে নিজের দেশের মানুষের আত্মীয়তা অর্জন করতে হবে। এই হলো গুরুদেবের আদর্শ। তিনি কোনোদিন ধৈর্য হারাননি, সত্য কথা বলতেও পেছপা হননি। কারণ তিনি জানতেন আজ হোক কাল হোক সত্য বীজের মতো মৃত্তিকা নিবদ্ধ হবেই এবং তার বিকাশও অনিবার্য। সে সময় দেশে এবং বিদেশে প্রচণ্ড তোলপাড় চলেছে। আমাদের জাতীয় মুক্তি সংগ্রামও ক্রমেই বেগবতী হচ্ছে, তবে বিচিত্র অন্তবিরোধ অনুপ্রবেশ করছে তার মধ্যে। চীনে চলেছে জাপানিদের হামলা, ফ্যাসিজম তার বিকৃত রূপ নিয়ে ইউরোপে আবির্ভূত হয়েছে এবং একটির পর একটি দেশের স্বাধীনতা বলি হচ্ছে তার যুপকাষ্ঠে। দিগন্তে যুদ্ধের ঝোড়ো মেঘের হুমকি, এসবের গুরুত্ব অনুধাবন করা আমার মতো তরুণের পক্ষে সম্ভব ছিল না। সে কারণে এইসব বৃহত্তর ব্যাপারে চিন্তিত না হয়ে আমি ব্যক্তিগত সমস্যা ও বাসনার মধ্যে নিমগ্ন ছিলাম। কিন্তু গুরুদেবের বক্তৃতা এবং সাক্ষাৎকার আমাদের কিছু না কিছু চিন্তা করতে উদ্বুদ্ধ করত। আর যতই দিন যেতে লাগলো আমি দেখতে পেলাম যে জাতীয় এবং আন্তর্জাতিক ব্যাপারে, তা সে সাংস্কৃতিক বা রাজনৈতিক যাই হোক না কেন, রবীন্দ্রনাথ অত্যন্ত স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় কথা বলেছেন। আর 10টির মধ্যে 9টি ক্ষেত্রেই তাঁর বক্তব্য নির্ভুল প্রমাণিত হয়েছে। তিনি বিনা বক্তৃতায়, এমনকি অধৈর্য বা নৈর্ব্যক্তিক না হয়ে আমাদের হৃদয়ে যে বীজ রোপণ করতেন তা আমাদের জীবনের অভিজ্ঞতার দ্বারা পুষ্টি লাভ করত। এইভাবে ধীরে ধীরে আমি তাঁর পথে এসে সামিল হলাম। তাঁর সান্নিধ্যে যে মুহূর্তগুলি আমি যাপন করেছি তা স্মৃতির মণিকোঠায় সজীব ও সমৃদ্ধ হয়ে উঠল। আমার ধারণা তিনি কেবল শিল্পে ও সাহিত্যে চিরকালের জন্য বেঁচে আছেন তাই নয়, তিনি বেঁচে আছেন আমার আর আমার মতো যারাই তার সান্নিধ্যে এসেছে তাদের মধ্যেও। তিনি আমাদের মধ্যে বেঁচে থেকে আমাদের সক্রিয়ভাবে প্রতিটি কর্মে নির্দেশ দিচ্ছেন। কথাটা হয়তো ভাবপ্রবণ ঠেকবে, কিন্তু আসলে তা নয়। আমি কেবল একটি সত্যকে উপস্থিত করলাম মাত্র। আমার দৃঢ় বিশ্বাস যারা তাঁর ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছেন আর সৌভাগ্যবশত দীর্ঘতর কাল তাঁর সংস্পর্শে থেকেছেন, তারা সবাই আমাকে সমর্থন করবেন।